নারী আমাদের মা, নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের অর্ধাঙ্গী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইউসুফ আলী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে বুঝেছ আমি ক্লাসের শুরুতেই যে নারীকে নিয়ে কথা বলেছি। আজকে আমার যে আলোচ্য বিষয় তা হচ্ছে আমাদের নারী জাগরণের অগ্রদূত অথবা নারীদের ঘরের বৃত্ত থেকে বের করে নিয়ে আসা সাহিত্যিক বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামালের একটি বিখ্যাত কবিতা এবং তা হচ্ছে তাহারে এবারে মনে কবিতাকে নিয়ে আজ আমি আলোচনা করব। তোমরা ইতিপূর্বে এই ক্লাসটি করেছো একবার, তোমাদের যখন আমাদের শ্রেণীকক্ষে পাঠদান ছিল তখন। আমি আজকে তোমাদের সামনে পরীক্ষা উপলক্ষে এই ক্লাসটি নিয়ে আবার আলোচনা করব এবং এটি হচ্ছে যে আমাদের বেগম সুফিয়া কামাল সম্পর্কে জানার জন্য যেমনিভাবে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমাদের তাহারে এবারে মনে কবিতা, এই কবিতাটিও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে আলোকে আমি আজকে তোমাদের সামনে চুম্বক অংশগুলো এবং প্রত্যেকটি কবিতার লাইন আমি তোমাদের ব্যাখ্যা করব, যাতে করে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের আর কোনো সমস্যা না হয়, প্রস্তুতি তোমরা সম্পন্ন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমি প্রথমেই আমার ক্লাসের শুরুতে যে নারী নিয়ে কথা বলেছি, কারণ হচ্ছে যে বাংলা সাহিত্য এমন একটি সময় ছিল অথবা উপমহাদেশে এমন একটি সময় ছিল যখন নারীদেরকে ঘরের বৃত্তের মধ্যেই বন্দি করে রাখা হতো। ঠিকই তখনই আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কর্মজীবনে লাগানোর জন্য অথবা তাদেরকে ঘরের বাহিরেও যে তারা কিছু করতে পারে সেই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারই উত্তরসূরি হিসাবে সুফিয়া কামালও বাংলাদেশের নারীদেরকে ঘরের বৃত্ত থেকে বের করে নিয়ে আসার জন্য কাজ করেন। এজন্য বেগম সুফিয়া কামালকে বলা হয় নারী জাগরণের অন্যতম একজন অগ্রদূত, নারীদেরকে জাগিয়ে তোলার জন্য। এই বেগম সুফিয়া কামাল নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি যখন কবিতা লিখেন, তিনি যখন সাহিত্য লেখা শুরু করেন, তখন বিভিন্ন দিক থেকে বাধাপ্রাপ্ত হন। বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তার স্বামী, তার মামাতো ভাই নেহাল হোসেনের কি বলে যে সহযোগিতায় তিনি বাংলা সাহিত্যে কবিতা লেখা, সাহিত্য লেখা শুরু করেন। এই যে তিনি কবিতা লেখা, সাহিত্য লেখা শুরু করেন, বিরূপ যে পরিবেশ ছিল সেই পরিবেশকে উপেক্ষা করে এজন্য তাকে জননী সাহসিকা হিসেবে উপাধি দেওয়া হয়। তাহলে বেগম সুফিয়া কামালের উপাধি কি? তা হচ্ছে জননী সাহসিকা। বেগম সুফিয়া কামালের জন্ম হচ্ছে বরিশাল জেলাতে, যদিও তার বাড়ি হচ্ছে পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, এবং তার 1911 সালে তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলায়। মৃত্যুবরণ করেন হচ্ছে 1999 সালে। ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন 1911 সালে। বরিশালকে বলা হয় বাংলার শস্যক্ষেত্র। তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটি কথা, বরিশালকে কী হিসেবে বলা হয়? বরিশালকে বলা হচ্ছে বাংলার শস্যক্ষেত্র। সুফিয়া কামাল তার অনেকগুলো কাব্য, অনেকগুলো লেখালেখির মাধ্যমেই মূলত বাংলা সাহিত্যে তার অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার মধ্যে তার একটি গল্পগ্রন্থ রয়েছে বিখ্যাত, তা হচ্ছে যে কেয়ার কাটা, যেটা 1937 সালে প্রকাশিত হয়। এবং এছাড়াও তার কাব্যগ্রন্থ রয়েছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, পর্যায়ক্রমে 1938 সালে প্রকাশিত, 1991 সালে প্রকাশিত, 1964 সালে প্রকাশিত। এই উদাত্ত পৃথিবীর মধ্যে তিনি তার নারীদেরকে অনেক বেশি বাংলা সাহিত্যে উপস্থাপন করেছেন, নারীদের জন্য অনেক বেশি তিনি কাজ করেছেন। এর চেয়ে আমাদের সুফিয়া কামাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা, তিনি আসলে মূলত দুটি বিয়ে করেন। একটি হচ্ছে 1932 সালে তার স্বামী মারা যাওয়ার পর, অর্থাৎ প্রথম স্বামী নেহাল হোসেন মারা যাওয়ার পর 1939 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন হচ্ছে আমাদের লেখক বাংলা সাহিত্যের কামাল উদ্দিন আহমেদকে। এবং যখনই তিনি কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করেন, তখনই তার নাম হয় হচ্ছে সুফিয়া কামাল। এই কামাল কিন্তু হচ্ছে তার দ্বিতীয় স্বামীর নাম, প্রথম স্বামীর নাম নয়। এই হচ্ছে আমাদের সুফিয়া কামাল সম্পর্কে কথা। এরপর হচ্ছে আমাদের তাহারে এবারে মনে কবিতাটি 1935 সালে প্রকাশিত হয় এবং 1935 সালে প্রকাশিত হয় হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটি কোনো কাব্যগ্রন্থের মধ্যে প্রথমে আসেনি, প্রথম প্রকাশ হয় মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। এবং এই কবিতাটির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা, আর হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কবিতাটি হচ্ছে একটি সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর কবিতা কেন বলা হচ্ছে? কারণ তোমরা যখন কবিতাটা একটু ভালো করে দেখবে, ভালো করে আত্মস্থ করার জন্য চেষ্টা করবে, তখন তোমরা দেখবে সুফিয়া কামাল এখানে একজন কবিকে সম্বোধন করছে।
এবং কবি বলতে তিনি নিজেকে বুঝিয়েছেন, নিজেকে নিজে প্রশ্ন করেছেন এবং নিজেই নিজেকে উত্তর দিয়েছেন। এই যে প্রশ্ন উত্তর যে পর্ব, এটাকে মূলত সংলাপ নির্ভর মূলত কবিতা বলা হয় এজন্যেই। কারণ কি? কারণ হচ্ছে সুফিয়া কামালকে প্রশ্ন করা হয় একজন ভক্ত, তার একজন ভক্ত তাকে প্রশ্ন করে, সুফিয়া কামাল কবি হয়ে তার উত্তরগুলা প্রদান করেন। তাহারাই পরমাণু কবিতার মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু হচ্ছে 1932 সালে সুফিয়া কামাল তার যে স্বামী মারা যায় নেহাল হোসেন সম্পর্কে তার মামাতো ভাই। স্বামী মারা যাওয়ার পরবর্তীতে যখন বসন্ত কী বলে যে ফাগুন আসে, ফাগুন মানেই কিন্তু আমরা জানি হচ্ছে যে বসন্তের আগমন। বসন্তের আগমনে কিন্তু আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু নতুন রূপে সাজতে থাকে, নতুন রূপে। শীতকালে যখন গাছের পাতাগুলো ঝরে যায়, শুকনো পাতাগুলো সবগুলো মরে যায়, কিন্তু বসন্ত যখন আসে তখন তারা আবার নব পল্লবে সাজতে থাকে, গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে ওঠে। অর্থাৎ প্রকৃতির একটি যে পরিবর্তন, মরা থেকে আবার সতেজ হওয়া, এই সতেজ হওয়াটাই হচ্ছে মূলত এক কবিতার মধ্যে তিনি উপস্থাপন করেছেন। তবে তিনি যে বিষয়টা বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে শীত যাওয়ার পরবর্তীতে বসন্ত এসে যেমনিভাবে মানুষকে রঙিন করে তোলে, ঠিক এই বসন্ত এসেছে কিন্তু আমাকে বসন্ত রঙিন করে তুলতে পারেনি। রঙিন করে তুলতে না পারার মূল কারণটা কি? কারণটা হচ্ছে যে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। যে স্বামী তাকে সবচেয়ে বেশি আশ্রয় দিত, যে স্বামী তাকে সাহিত্য রচনার জন্য, নারী জাগরণের পথে কাজ করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করতো, সেই স্বামী তাকে ছেড়ে চলে যায়, মানে অর্থাৎ মারা যায়। এজন্যই সে মূলত বুঝাচ্ছে যে এই তাহারাই পরে মনে বলতে এখানে পরোক্ষভাবে তার স্বামীর কথা বলছে, যে তার স্বামীর কথা মনে পড়ে। কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর যখন আসবে তাহারাই পরে মনে বলতে কার কথা মনে পড়ে, তখন মূলত হবে কি? শীত ঋতুকে মনে পড়ে। শীত ঋতু, এই শীত ঋতুকে মনে পড়ার মূল কারণ কি? কারণ এমনই একটি শীত ঋতুতে তার স্বামী মারা যায় 1932 সালের শীত ঋতুতে। এরপর যখন বসন্ত আসে তখন কিন্তু আমাদের বসন্ত আসা মানে কি? আমাদের মনটাকে সতেজ করে তোলে, আমাদের মনটা নতুন করে উজ্জীবিত হয়। তখন আমাদের কবি সাহিত্যিকরা নতুন করে সাহিত্য রচনা করেন, নতুন করে কবিতার কি বলে যে চরণ তারা তৈরি করেন। কিন্তু এই শীত চলে গিয়ে বসন্ত এসেছে, কিন্তু বেগম সুফিয়া কামাল কি হয়ে আছে? তার উদাসীন মনে সে বসে আছে, তার মনের মধ্যে কোনো কবিতা আসছে না, তার মুখের মধ্য দিয়ে কোনো ভাষা প্রকাশ করতে পারছে না, কোনো ভাষা বের হচ্ছে না। এ ভাষা বের না হওয়ার মূল কারণটা কি? সে কারণটাই হচ্ছে মূলত এই কবিতার মধ্যে তিনি উপস্থাপন করেছেন। এক কথায় যদি বলি আমরা, তাহারাই পরে মনে কবিতার মূল যে বিষয় সেটা হচ্ছে যে বেগম সুফিয়া কামালের মনের ভিতরে যে দুঃখ বেদনা, সেই দুঃখ বেদনাটাকেই তিনি মূলত তাহারাই পরে মনে কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে আমাদের তাহারাই পরে মনে কবিতার মূল যে বক্তব্য, সেই মূল বক্তব্য। এখন আমরা লাইনে যাব, প্রত্যেকটি লাইনের আমরা ব্যাখ্যা করব। তোমাদের সাথে যদি বই যদি না থাকে তোমরা বইগুলো নাও, বই নিয়ে তোমরা সেখানে কি বলে যে নোট করে রাখতে পারো, যেটা তোমাদের জন্য সুবিধা হবে। না হয় তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে না। তাহলে চলো আমরা আমাদের যে মূল লাইনগুলো, সেই লাইনগুলো একটু দেখি আমরা। আমি প্রথমেই বলছি, এটি হচ্ছে যে একটি সংলাপ নির্ভর সাহিত্য, সংলাপ নির্ভর কবিতা। কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, আর কবি হিসেবে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এখানে কিন্তু ব্যক্তি কিন্তু একজন, ব্যক্তি কিন্তু বেগম সুফিয়া কামাল নিজেই। তিনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আবার নিজেই নিজে উত্তরগুলা প্রদান করছেন। এটাই হচ্ছে মূলত এই কবিতার যে বৈশিষ্ট্য, সংলাপ নির্ভর, এটা আমরা বলছি এই সংলাপ নির্ভর বৈশিষ্ট্যের প্রথম। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য আছে যে কবিতার মধ্যে নাটকীয়তা একটি বিষয় আছে এখানে। তাহলে দেখো আমাদের লাইনগুলা। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। হে কবি বলে এখানে যিনি সম্বোধন করছেন তিনি হচ্ছেন মূলত কে? তিনি হচ্ছেন কবি ভক্ত। হে কবি, কবি বলতে সম্বোধন করছে হচ্ছে ভক্ত, কিন্তু বুঝিয়েছেন কাকে? বুঝিয়েছেন কিন্তু সুফিয়া কামালকে। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবে। হে কবি বলে সম্বোধন করছে কিন্তু তার কবি ভক্ত, মানে নিজেই ভক্ত হিসাবে কবিকে প্রশ্ন করছেন। আর সে প্রশ্ন করছেন সুফিয়া কামাল নিজেকে প্রশ্ন করছেন, আবার নিজেও কিন্তু উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ তুমি নীরব কেন, তুমি চুপ হয়ে কেন এসেছো, চুপ হয়ে কেন করে রয়েছ? ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন মানে কি? বসন্ত এসেছে। ফাগুন মানে কিন্তু বসন্ত। শীতকালের পরবর্তীতে আমরা জানি বাংলার ঋতু হচ্ছে 6টি ঋতু। শীতের পরবর্তীতে মূলত বসন্তের যে আগমন, সে বসন্ত আসে। এখন এই যে শীত চলে গেছে, বসন্ত এসেছে, তুমি কেন নীরব হয়ে বসে আছো? কেন তোমার লেখনীতে কোনো কবিতা প্রকাশ পাচ্ছে না? কেন তোমার লেখনীতে কোনো সাহিত্য প্রকাশ পাচ্ছে না? এই প্রশ্নটা মূলত করছেন। হে কবি নীরবে কেন, ফাগুন যে এসেছে ধরায়।
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়। দেখো কি বলছেন, বসন্তে বরিয়া তুমি, বরিয়া মানে হচ্ছে কি বরণ করা। এখানে প্রত্যেকটি শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। বরিয়া মানে হচ্ছে বরণ করা, অর্থাৎ বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বন্দনার মধ্যে কি বসন্ত যে এসেছে তুমি তাকে কি বরণ করে নিবে না। এখন বরণ করতে হলে আমরা সাধারণত কী করি, বরণ করতে হলে যখন দেখো আমাদের কোনো অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি আসে আমরা তাকে বরণ করে নিই। কীভাবে বরণ করে নিই, হয়তো তার গুণগান গেয়ে বরণ করে নিই, না হয় তাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিই। এ কথাটাই কবি ভক্ত বলছেন যে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, তুমি কি বসন্তটাকে বরণ করে নিবে না, তার বন্দনা করে তার গুণগান গেয়ে কি তুমি তাকে বরণ করে নিবে না। এরপর সে বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এ কহিল বলতে কাকে বোঝাচ্ছে, কহিল সে বলতে বলছে যে কবি বলছে এখন স্নিগ্ধ আখি তুলি। স্নিগ্ধ আখি মানে কি কোমল আখি তুলি। তোমরা দেখবে যখন কোনো মানুষ নীরব একটি চিন্তা ভাবনায় থাকে তখন সে যখন ওখান থেকে তার চোখগুলো তুলে অনেক সুন্দর করে নরম একদম কোমল স্বরে তার চোখগুলো সেখান থেকে সে তুলে থাকে। এই যে তুলে থাকে এটাকে মূলত স্নিগ্ধ আখি বলছেন। এখানে স্নিগ্ধ আখি বলতে মূলত কোমল আখি, নরম আখি, মানে আখি মানে হচ্ছে চোখ, এই আখির কথা বলছেন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, মানে বেগম সুফিয়া কামাল তার চোখগুলোকে নরম সুরে নিচের থেকে উপরের দিকে তুলে সে বলছে দক্ষিণী দুয়ার গেছে খুলি। দেখো বসন্তের কথা বলছে, দক্ষিণী দুয়ার গেছে খুলি, অর্থাৎ কি দক্ষিণের যে বাতাস, বসন্ত মানে কি দক্ষিণের দিক থেকে মানে দক্ষিণ দিক থেকে বাতাস বয়ে আসে। তিনি বলছেন যে দক্ষিণে দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি দুয়ার খুলে গেছে, মানে দরজা কি খুলে গেছে, যে বাতাস আসবে, বসন্ত আসছে, মানে কি বসন্ত আসা মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস আসা। অর্থাৎ কবি এত বেশি উদাসীন, তার উদাসীনতাটাকে এখানে প্রকাশ করছে যে কবি এত উদাসীন, দক্ষিণ দিক থেকে যে বাতাস বয়ে যাচ্ছে সেটা কিন্তু কবির অন্তরের মধ্যে নেই, এবং কবি বুঝতেই পারছে না যে তার মূলত কি হচ্ছে, বসন্ত যে চলে আসছে। এখন কবি ভক্ত যখন তাকে প্রশ্ন করেছে তখনই সে বুঝতে পারছে কি বসন্ত চলে এসেছে, এবং সে কথা নিজে আবার প্রশ্ন করতেছে দক্ষিণ দুয়ারে গেছে খুলি, মানে তার যে উদাসীনতা সেই উদাসীনতাটাকে এখানে তিনি প্রকাশ করছেন। এরপর দেখেন কি বলছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দেখো এখানে কবি প্রত্যেকটি লাইনের মধ্যে তার উদাসীনতাটাকে প্রকাশ করছে। বসন্ত আসলে কি বৈশিষ্ট্যগুলো আমাদের প্রকৃতির মধ্যে দেখা যায় সেই প্রকৃতির বৈশিষ্ট্যগুলো এখানে তিনি বর্ণনা করছেন। তাহলে বসন্ত আসলে আমাদের প্রকৃতির মধ্যে কি পরিবর্তন হয়, প্রথম পরিবর্তন হচ্ছে দক্ষিণের দিক থেকে বাতাস বাতাস আসতে থাকে। 2 নম্বর হচ্ছে বাতাবি নেবু কি হয়, ফুল ফোটে, বাতাবি নেবুর ফুল ফোটে, এবং আমের যে মুকুল, আমের মুকুলও কি হয়ে থাকে, ফুটে থাকে। তাহলে এগুলো কিসের সাথে সম্পর্কিত, এগুলো হচ্ছে আমাদের বসন্তের সাথে সম্পর্কিত। এই কবিতার মধ্যে 2টি গাছের নাম আসছে, একটি হচ্ছে বাতাবি নেবু আর একটি হচ্ছে যে আম। এই 2টি গাছের এখানে নাম আসছে, তোমরা মনে রাখবে। এরপর দেখো দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি অধীর আকুল। দক্ষিণা সমীর বলতে এখানে কি বোঝাচ্ছে, যে দক্ষিণ দিকের যে বাতাস তার গন্ধে গন্ধে কি হয়েছে অকুল, মানে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা বয়ে যাচ্ছে এই বাতাসের যে গন্ধ, বাতাসের যে একটি হৃদ্যতা, দেখো বাতাস যখন গায়ে আসে তখন আমাদের শরীরটা কিন্তু কি হয়ে যায়, মুহূর্তে বিমোহিত হয়ে যায়। এই কথাটাই তিনি বলছেন যে দক্ষিণে বাতাসের গন্ধে কি অধীর আকুল হয়ে আছে গন্ধ। এরপর কবি ভক্ত বলতেছে এরপরের লাইনটা, এখনও দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্পসাজ। তিনি বলতেছেন যে এখনই দেখনি তুমি, কবি ভক্ত বলছে এত কিছু হয়ে যাচ্ছে, বাতাবি নেবুর ফল ফুটে গেছে, দক্ষিণা দিক থেকে বাতাস বয়ে বেড়াচ্ছে, এরপর হচ্ছে আমের মুকুল ফুটে গেছে, তুমি কি এখনও দেখনি তা। আবার বলছে কেন কবি আজ এমন উন্মনা তুমি কেন আজ এত উদাসীন হয়ে আছো, কেন তুমি আজ এত আনমনা হয়ে আছো। কোথা তব নব পুষ্পসাজ, তাহলে কোথায় তুমি তো এক হচ্ছে যে তুমি নিজেই দেখতেছো না যে আসলে বসন্ত চলে এসেছে, আবার তুমি কি বলছো বুঝতেছো না তোমার ভিতরে নব পুষ্পসাজ কোথায়। বসন্ত আসলে আমরা কিন্তু কি করি, ফুল দিয়ে সেজে থাকি। আমাদের যে নারীরা কিন্তু কি থাকে, সেজে থাকে ফুল দিয়ে, মাথায় খোপা দিয়ে, নতুন ফুল দিয়ে তারা নিজেদেরকে সজ্জিত করে তোলে। তাহলে তোমার ভিতরে এই ফুলের সজ্জাটা কোথায়, নতুন ফুলের যে সজ্জায় সজ্জাটা কোথায়। এখানে 2টি অর্থ, কোথা তব নব পুষ্পসাজ বলতে 2টি অর্থ প্রকাশ পায়। একটি হচ্ছে যে ফুল দিয়ে নতুন করে যে সজ্জিত হওয়া, সেটি একটা অর্থ প্রকাশ পায়। 2 নম্বর হচ্ছে যে বসন্ত আসলে আমাদের কবি সাহিত্যিকরা যে কবিতা চয়ন করেন, কবিতা রচনা করেন, তাদের ভাষার ভিতরে তাদের যে আবেগটা যে প্রকাশ করেন সেটাকেও তিনি বুঝিয়েছেন।
কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ বেগম সুফিয়া কামাল সুদূর, যত দূর চোখ যায় তত দূর দিকে তাকিয়ে সে বলছে অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি। তিনি বলছেন যে অলখের পাথার বাহিয়া, অলখের পাথার কি, পাথার মানে হচ্ছে এখানে মূলত সমুদ্র। অলখের পাথার বাহিয়া মানে আমার চোখ যতটুকু যা আমি দেখি না, সেই সমুদ্রটা বেয়ে তরি তার এসেছে কি, মানে নৌকা কি এসেছে, মানে সমুদ্রের ওপার থেকে কি নদী কি এপারে এসেছে, সেই প্রশ্নটা করতেছেন তার ভক্তকে। বেজেছে কি আগমনী গান, বসন্ত আসলে তো আমরা গান গাই, গান গেয়ে আমাদের প্রকৃতিটাকে বুঝিয়ে দিই, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তবে বসন্ত আজ এলো রে, এরকম আমরা অসংখ্য গান গেয়ে থাকি। তিনি বলছেন যে বসন্ত যখন আসে তখন তো আমরা তাদেরকে আগমনী গান গাইবো, তাহলে কি আমার আগমনী গান কি গাওয়া হয়েছে, সে কথাটা বলছে। বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, কবি বলছেন ডেকেছে কি সে আমার, অর্থাৎ এই বসন্ত কি আমাকে ডেকেছে কি না, সেই কথাটা বলছে। শুনি নাই রাখিনি সন্ধান, মানে কবি এত বেশি উদাসীন, এত বেশি প্রকৃতি সম্পর্কে সে কি হয়ে আছে, আনমনা হয়েছে, যে সে বসন্ত কবে আসবে, বসন্ত সে কবে যাবে, এসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে এসব বিষয়ের কোনো খোঁজ রাখেনি, সে এসব বিষয়ের কোনো খবর রাখেনি, সে কথাটা বলেছেন। অলকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছ কি সে আমারে, অর্থাৎ সে বলছে যে প্রকৃতি আমাকে ডাকবে, সে তো আমাকে ডাকেনি। শুনি নাই রাখিনি সন্ধান, সে বলছে আমি শুনিনি, আমি তার রাখিনি কোনো সন্ধান। কহিলাম ওগো কবি, কে বলছে, কবি ভক্ত বলছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি, তুমি কি করো আজকে, কি করো গান রচনা করো। সে মানে বলছে যে তোমার এই উদাসীন্য মনোভাব যা আছে এটা তুমি বাদ দিয়ে আজকে কী করো, গীতি রচনা করো, তুমি আজকে গান গাওয়া রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, সে তার কাছে কি জানাচ্ছে, মিনতি জানাচ্ছে, সে তার কাছে অনুরোধ করছে যে তুমি আজকে গান রচনা করো, গান রচনা করে কি করো, তুমি বসন্তের বন্দনা গাও, বসন্তের গুণগান গাও, তোমার কণ্ঠে আমি সেটা কি করি, শুনে থাকি। এই গান গাওয়া মানে হচ্ছে কি, গান রচনা করো, গান গেয়ে থাকো, এবং এর মধ্যে দিয়ে আমি কি করি, বসন্তের যে বন্দনা, বসন্তের গুণগানগুলো তোমার কণ্ঠের মধ্য দিয়ে আমি শুনতে থাকি। এটাই হচ্ছে তোমার কাছে আমার কি মিনতি, তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার চাওয়া। এরপর কবি বলছে কহিল সে মৃদু মধুর স্বরে, সে এখন কি বলতেছে, খুবই আস্তে মধুর স্বরে বলছে নাই হলো না হোক এবার, অর্থাৎ সে বলছে কি এবার না হয় নাই থাকুক, এবার থাকুক, এবার আমি আর বসন্তের বন্দনা করব না, এবার আমি বসন্ত নিয়ে কি গান রচনা করব না। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলে নিত এসেছে তো ফাগুন সরিয়া। সে বলছে আমারে গাহিতে গান বসন্তরা আনিতে বরিয়া, বসন্তকে বরণ করার জন্য আমার গান গাওয়ার যে কথা বলছে, সে বলছে যে বসন্ত তো আমার জন্য বসে রয়নি, সে ভুলে নিত বসন্ত, আমি যদি গান না গাই, আমি যদি বসন্তকে বরণ যদি না করি, সে তো ভুলেনি, সে তো ঠিকই এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ এই ফাগুন মাসে সে কী করেছে, আমি গান না গেয়ে থাকলেও, আমি যদি কবিতা রচনা না করে থাকি, তাও কিন্তু বসন্ত কী করেছে, চলে এসেছে, বসন্ত কিন্তু আমার জন্য, আমার বরণ করার জন্য বসন্ত কিন্তু অপেক্ষা করেনি। এ কথাটাই কবি এখানে বলছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তাহার এবার মনে কবিতার প্রথম অংশে এতটুকু আলোচনা করেছি। বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা শেষ ক্লাসে আগামী পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।